ঈদ উদযাপনে রেল সড়কে এবং নৌপথে মানুষের ঢল, বিভিন্ন মহাসড়কে যানবাহনে ধীর গতি, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। যেখানে 200 টাকা ভাড়া সেখানে 400 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং প্রশাসন কোনো কিছু বলে না। আরাফাত ময়দানে এক আজানে লাখো মুসল্লির জোহর এবং আসর আদায়, ফিলিস্তিনিদের রক্ষা এবং মুসলিম উম্মার কল্যাণে দোয়া। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 7টায়, 12 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণের ঘোষণা দক্ষিণ সিটি প্রশাসকের। বেচাকেনায় জমজমাট রাজধানী কোরবানির পশুর হাট, ছোট থেকে মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,50,000 টাকা বেশি যাচ্ছে। বেচাকেনা ভালো হয়েছে, আর এবার গরু বেশি আর বেচাকেনা কম। এবং দেশে ফের করোনার সংক্রমণ, দীর্ঘদিন পর একজনের মৃত্যু, 21 নমুনা পরীক্ষায় শনাক্ত 3, সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রেন, বাস, লঞ্চ এবং টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। রেল এবং নৌপথে স্বস্তির কথা জানালেও ভোগান্তির অভিযোগ করেন বাস যাত্রীরা। ঈদ যাত্রার পরিদর্শন করে সড়ক পরিবহন এবং রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বাড়তি ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী নিরাপত্তা তৎপর রয়েছে প্রশাসন। হিমেলের একটি প্রতিবেদন। শুরু হয়েছে ঈদের ছুটি, তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ ধরছেন বাস, আবার কেউ বেছে নিয়েছেন নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেল উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের চাপ, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড। বিশেষ টহল, জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। রাজধানী টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ায় অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া, ছুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময় মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি, যেমন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাড়তি ভাড়া আদায়ের বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যে যেটা বললাম, যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাস আটকে রেখে বাড়তি ভাড়া আদায় প্রমাণ পাওয়ায় 4টি পরিবহনকে জরিমানা করা হয়। টিকিট কাটার পরও বাস ছাড়তেছিল না, এবং এই যে আমি এসে এই যাত্রীদেরকে যেটা ভাড়া সেটা দিয়ে উঠার কথা বললাম এবং বাস ছেড়ে দেওয়ার কথা বললাম এবং বাস ছেড়ে দিতেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, ভোগান্তি কিছুটা আছে, আমরা ভোগান্তি লাঘবের জন্য আছি। সবকিছুর পর এবার ঈদ যাত্রা আগের চেয়ে নিরাপদ ও স্বস্তির হবে, এমনটাই আশা সবার। হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রা খবর জানাতে কমলাপুর থেকে সহকর্মী তন্দ্রা তারুণ্য, সদরঘাট থেকে NI নাহিদ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। প্রথমে আমরা যুক্ত হচ্ছি কমলাপুরে তন্দ্রা তারুণ্যের কাছে। তন্দ্রা, আপনি কেমন দেখছেন ঈদ যাত্রা? যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ভোগান্তি হচ্ছে কিনা যাত্রীদের?
প্রত্যাশা আজকে সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে মানুষজনের বলা যায় যে একদম লোকে লোকারণ্য হয়ে আছে এবং এখানে কিন্তু এই মুহূর্তেও কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং প্রতিটা ট্রেনেই বলা যায় যে যাত্রী চাপ কিন্তু অনেক 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 বেশি। গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী চাপ অনেক বেশি এবং আরও এটি যেটি না বলেই নয় যে এবার কিন্তু আসলে ট্রেনের ছাদে চলাচল অন্যান্যবারও কিন্তু নিষেধাজ্ঞা থাকে, এই বছর থাকার পরও আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাদে করে কিন্তু মানুষজন তারা নিজ নিজ গন্তব্যের জন্য উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাচ্ছে সে ট্রেনের কিন্তু ছাদে আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় যে অনেক পরিমাণে আসলে এখানে লোকজন রয়েছে এবং যাত্রীরা কিন্তু ট্রেনের ছাদে করেও তারা যাত্রা করছেন। এবং শুধু একটি ট্রেন নয় এবং আরও কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে এই ট্রেনগুলোতেও কিন্তু ছাদে করে মানুষ খুবই কষ্ট করে তারা ছাদে উঠে তারা ট্রেনে করে যাত্রা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় 42টির মতো ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু আন্তনগর ট্রেনই গিয়েছে বলা যায় যে মোট 28 থেকে 30টির মতো আন্তনগর ট্রেন গিয়েছে এবং লোকাল ট্রেন এবং কমিউনিটি ট্রেন মিলিয়ে মোট 42টি ট্রেন গিয়েছে এবং রাত পর্যন্ত কিন্তু আজকে সারাদিন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু প্রায় 70টির মতো ট্রেন যাওয়ার কথা। তবুও যাত্রী চাপের কথা যদি বলি, যাত্রী চাপ কিন্তু এখানে মোটেও বলা যাবে যে আসলে অনেক বেশি এবং কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে আসলে তারা টিকিট পাননি যে কারণে তাদের কষ্ট করে হলেও এই ছাদে করে আসলে ট্রেনের ছাদে করে তাদের যাত্রা করতে হচ্ছে এবং তাদের নিজ গন্তব্যে যেহেতু ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে ঈদ তাদের পালন করতে হবে সেই জন্য কিন্তু তারা কষ্ট করে হলেও তারা ছাদে করে নিজ গন্তব্যে আসলে যেতে যাচ্ছেন ঘরমুখী মানুষেরা। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। সদরঘাট টার্মিনালে আছেন আমার সহকর্মী নাহিদ, তার কাছে চলে যাচ্ছি সরাসরি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সদরঘাটে। আপনি জানেন যে আগামী 7 তারিখে কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তো সেই ঈদুল আজহা উদযাপন করতে পরিবার পরিজন নিয়ে নারীর টানে বাড়ি ফিরতে ঘরমুখী মানুষ কিন্তু সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলের ঢাকা থেকে বরিশাল, জালকাঠি, ভোলা, বরগুনা সহ বিভিন্ন দূরপাল্লার লঞ্চে কিন্তু যাতায়াত শুরু করেছে এবং এরই ধারাবাহিকতা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে সদরঘাটে কিন্তু বেশ কয়েকটি লঞ্চ অপেক্ষমান, সেগুলো কিন্তু যাত্রী বোঝাই করা আছে এবং একে একে ছাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান রয়েছে সুন্দরবন, কীর্তনখোলা, মানামি, পারাবত, আউলাদ, সুরভি অ্যাডভেঞ্চার, এমডি ইয়াদ, এমডি সম্রাট, এমডি টিপু, এমডি ফারহান এম খান সহ বিভিন্ন দূরপাল্লা লঞ্চ কিন্তু ঘাটে অপেক্ষমান এবং যাত্রীদেরকে গিয়ে নিয়ে কিন্তু তারা যাত্রার জন্য প্রস্তুত। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রেখেছি, কিছুক্ষণ আগে কিন্তু সদরঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে এখানে এসেছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি কিন্তু এসে বলেছেন যে লঞ্চ ব্যবস্থা পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন লঞ্চ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ নৌ পুলিশরা কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় তারা তৎপর রয়েছে। তো দূরপাল্লার লঞ্চের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, ভোগান্তি দূর করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেহেতু পদ্মা সেতু থাকার কারণে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ এখনই তুলনামূলক কম বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। তবে তারা আশা করছে যে ঈদের যেহেতু আরও 2 দিন বাকি আছে, এতে করে তারা যাত্রীরই করবে। তো সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাচ্ছি মহাসড়কের খবর জানতে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিতের কাছে। জি নাহিদ, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায়। আমার পিছনে দেখছেন যে এখন পর্যন্ত উত্তরবঙ্গের মানুষ তারা ঘরে ফিরছেন এবং এই যে গাড়ির যে দীর্ঘ সারি, এটি কিন্তু গত রাত ভোর থেকেই এই দীর্ঘ সারি শুরু হয়েছে, এখনও সেইভাবেই রয়েছে। এই মহাসড়কটির যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার ছাড়িয়ে গেছে এই মহাসড়কের যে যানবাহন পারাপারের দীর্ঘ একটি সারি। আপনারা দেখছেন যে এই যে এখন রাত হয়েছে এবং রাতেও কিন্তু মহাসড়কে দীর্ঘ পরিবহনের সারি রয়েছে এবং প্রশাসন এই পুলিশ প্রশাসন চেষ্টা করছে এই যানজট নিরসনে এবং তারপরেও কিন্তু তারা এই শৃঙ্খলা ফেরাতে পারেননি এই মহাসড়কে, যে কারণে মানুষকে চরম ভোগান্তি নিয়ে এবারের ঈদযাত্রা তাদেরকে বাড়ি যেতে হচ্ছে। তারা বলছেন যে এবারের ঈদযাত্রা একটি অব্যবস্থাপনার কারণে তারা ভোগান্তির শিকার হয়েছেন। তারা বলছেন যে যদি প্রশাসন সঠিক তদারকি এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করত তাহলে এই
ভোগান্তি দেওয়ার হতো না। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত রাত 12টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত যমুনা সেতুতে প্রায় 50,000 পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 3,23,00,000 টাকা প্রায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবারের ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে প্রায় 12,175টি মোটরসাইকেল সেতু দিয়ে পারাপার হয়েছে। এবং এছাড়া এই যে মহাসড়কটিতে যে বাড়তি পরিবহনের চাপ এবং সাথে যে এই দূরপাল্লার বাস সহ যে ফিটনেসবিহীন গাড়িও কিছু রয়েছে, যে গাড়িগুলো এই মহাসড়কে এসে তারা বিকল হয়ে যাচ্ছেন। এবং এই বিকল হওয়ার গাড়িগুলো এই যে উদ্ধারের যে তৎপরতা, যে রেকার ব্যবস্থা, সেটি যে উদ্ধারের সময় যে সময়টুকু লাগছে সেই সময়টুকুর মধ্যেই কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং কর্তৃপক্ষ বলছে যে তারা যানজট নিরসনে তারা যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছেন। তবে এই যে মহাসড়কটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। তারপরেও এবারের ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে মানুষ তাদের বাড়ি যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে। তবে এইখানে সবচেয়ে বেশি যারা ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি হচ্ছে শিশু, বৃদ্ধ সহ যে অসংখ্য যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে প্রতি ঘন্টার সংবাদে আমরা দেখাচ্ছিলাম যে মানুষের যে ভোগান্তি, যে এই যে সারাদিনের ভোগান্তির চিত্র, এবং পাশাপাশি যে এই যে যেমন গরম পড়েছে তেমনই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই উত্তরবঙ্গের মানুষ তারা খোলা ট্রাক পিকআপে করে তারা বাড়ি ফিরছে। এবং এখন পর্যন্ত এই যে মহাসড়কে যে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এটি কবে নাগাদ শেষ হবে সেই উত্তর আসলে প্রশাসনের কাছে নেই। এবং আমরা সকাল থেকে যেটি বারবার চেষ্টা করছি যে এই মহাসড়কে কখন নাগাদ এই স্বস্তি ফিরে আসবে, এই উত্তর আমরা এখন তৈরি পাইনি। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বিপাশা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের তিনজন সহকর্মী। নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি এবং বিজয় কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের খুতবা। বিশ্ব মুসলিমের কল্যাণ এবং সমৃদ্ধি চেয়ে সবাইকে সংশোধনের আহ্বান জানার মুফতি শায়খ ডক্টর সালেহ বিন হুমায়েদ। খুতবা অনুবাদ বাংলা সহ বিশ্বের 37টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। অতীতের গুনাহ স্মরণ করে অশ্রুতে ভিজছে ঐতিহাসিক আরাফার ময়দান। আত্মশুদ্ধি ও পাপ মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে কেঁদে বুক ভাসান হাজিরা। 9 জিলহজ আরাফার দিন ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মনে হচ্ছে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা রহমতের পাহাড়ে আছি। রহমত সত্যি আমাদের উপর বর্ষিত হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 12টার পর ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরায় হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শায়খ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের 37টি ভাষায় সরাসরি সম্প্রচার হয়। হজ খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করেন ডক্টর সালেহ। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির আশায় করা হয় বিশেষ দোয়া। এছাড়া মুসলিম উম্মাকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বানও জানান খতিব। খুতবার পর 1 আজান এবং 2 ইকামতে জহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মাগরিবের নামাজ না পড়ে চলে যাবেন মুজদালিফায়। সেখানে 1 আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 60টি পাথর। কুরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদের জামাত আদায় সব প্রস্তুতি শেষ, নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহে এবার 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন। এ সময় দক্ষিণ সিটি এলাকার 12 ঘন্টার মধ্যেই কোরবানি বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণে ক্ষমতা রেখেই সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। 2016 সালের মে মাসে ষোড়শ সংশোধনী অবৈধ এবং বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। তবে আপিল বিভাগ সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে বেড়েছে ক্রেতা সমাগম। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বেচাকেনাও। চাহিদা শীর্ষে থাকা ছোট এবং মাঝারি আকারে গরুর দাম অনেকটাই বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ঢাকার হাটগুলো। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলী হাটে বেড়ে যায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি বিভিন্ন জাতসহ খামারের সারি সারি গরু দেখা মেলে হাটে। বরাবরের মতো ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে উল্লেখযোগ্য সংখ্যক বড় গরুও রয়েছে হাটে। তবে গরু ছাগল সরবরাহ বাড়লেও ক্রেতা তুলনামূলকভাবে কম থাকায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেন খামারি ও ব্যবসায়ীরা। এখন মনে করেন ক্রেতাও কম, বিক্রিও কম। তারপর দেখা যাক, এখন গাবতলীর হাটে তো আপনার মূলত 2 দিন আগে বেচা কেনা হয় আর কি, ঠিক আছে। বিকালের দিকে হয়তো একটু আশা রাখি যে হয়তো কাস্টমার আসবে, আজকে যেহেতু বন্ধের দিন, সে অপেক্ষায় আছি আমরা। আর ক্রেতাদের অভিযোগ, চাহিদার কারণে ছোট গরুর দাম অনেকটাই বেশি। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,05,000 টাকা বেশি যাচ্ছে। সেটাই বললাম যে মাঝারি থেকে একটু মানে ছোট থেকে মাঝারি সেগুলাই প্রাইস একটু বেশি, বড়গুলা কম্পারেটিভলি একটু কম আছে। হাট ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবীর পাশাপাশি নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর তেজগাঁও পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন এবং চট্টগ্রামের সাগরিকা গরুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী AK-M নাজিম। হাটের পরিস্থিতি জানতে প্রথমেই আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী আলাউদ্দিনের সঙ্গে। আলাউদ্দিন, হাটে ক্রেতার চাপ আপনি কেমন দেখছেন সেটা জানাবেন এবং বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছে? বিপাশা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁও এবং এখানে পশুরহাটে এসে আমি যেমনটি দেখতে পাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছেন এবং যারা কর্মজীবী রয়েছেন কিংবা ঢাকাবাসী রয়েছেন, রাজধানীবাসী, তারা কিন্তু সবাই এখানে আসতে শুরু করছেন এবং আমরা এসে যেমনটি দেখতে পাই এখানে কিন্তু পশুর চাহিদার তুলনায় পশুর পরিমাণ কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি এবং এখানে এসে যেমনটি ক্রেতা এবং বিক্রেতা দুজনের সাথে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখানে কিন্তু পূর্বের তুলনায় এবার কিন্তু গেল বছরের তুলনায় এবার কিন্তু দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আমি একটু যদি কথা বলি যে এখানে আমার সাথে একজন ক্রেতা রয়েছেন, তিনি মাত্র গরুটি কিনলেন, তার কাছে আমি তার অভিজ্ঞতা জানতে চাইবো। ভাই, আপনি তো একটু আগে গরুটি কিনলেন, কেমন মনে হচ্ছে সর্বোপরি দাম? এখন বাজারে সকালবেলা আপনার বৃষ্টির সময় দামটা খুব কম ছিল, রিজনেবলের ভিতরে ছিল, কিন্তু এখন বর্তমানে একটু বাজারটা চড়ে গেছে, গরু শর্ট পড়ে গেছে, চড়ে গেছে, বিশেষ করে তেজগাঁ হাটের ইয়াতে। আদার্স হাটগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি বলতে পারতেছি না, কিন্তু তেজগাঁ হাটে একটু গরুর দামটা বেশি হয়ে যাচ্ছে। জি, গেলে বছরের তুলনায় এই বছর মোটামুটি ভালো আছে, গরুর দরদাম ভালো আছে। জি, আপনাকে
তাছাড়াও আমি যদি দেখাই যে বিভিন্ন বর্ণের বিভিন্ন কালারের গরুর সাথেও কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই যে এখানে দেশি গরুরও কিন্তু সমাবেশ ঘটেছে বলা যেতে পারে, এবং প্রচুর পরিমাণে দেশি গরুও কিন্তু এখানে রয়েছে। আমরা এইখানে একজন দেশি গরুর বিক্রেতা রয়েছেন, তার সাথে আমি কথা বলে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার এই গরুগুলো নিয়ে বা কেমন প্রত্যাশা করছেন দাম এবং বেচাকেনা কেমন চলছে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসান আহমেদ, আমি একজন শিক্ষক, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আসলে ঈদের এখনো অনেক দিন বাকি, কিছু সময় বাকি আছে। আজকে বৃহস্পতিবার সারা রাত পাবে, কালকে সারাদিন পাবে, তারপর আধ রাত পাবে। আমার মনে হয়, আশা করি চাষিরা এই বছর ভালো দাম পেতে পারে, কারণ যারা ছেড়ে গিয়েছে তারা হয়তো বা অল্প দামে ছেড়ে গিয়েছে। দেশের যে ইকোনমিক্যাল অবস্থা, আসলে তো অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করে পলিটিক্যালের উপর। এখন বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা খুবই যে অবস্থা আছে, এক্ষেত্রে কিছু যারা ছেড়ে গিয়েছে তারা মানে হতাশায় ছেড়ে গিয়েছে, আর যারা অরিজিনাল চাষি। কি প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন বা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, দামের আশা করছি। ক্রেতারা দাম প্রত্যাশা অনুযায়ী বলতেছে না, কিন্তু আমি আশা করব প্রত্যাশার চেয়েও চাষিরা দাম ভালো পাবে ইনশাল্লাহ, কারণ বাজারে কোনো গরু নেই, বড় গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। আমরা যখন এখানে এসেছিলাম, কালকেও টাক, এখানে অনেক টাক ছিল, সব বড় গরু 4 লাখ 5 লাখ টাকা বিক্রি হয়ে গেছিল। আমরা মনে করি এত গরু নিবে কিভাবে, মানে সবাই হতাশা ছিল, কিন্তু বড় গরু কোনো সব সেল হয়ে গেছে, ছোট গরু সেল হয়ে গেছে, এবং গরুর দাম আস্তে আস্তে বাড়তেছে এবং অনেক বাড়তেছে। তো আমি যেমনটি দেখছিলাম যে তারা যেমনটি বলছিলেন যে বড় গরুর পাশাপাশি কিন্তু ছোট গরু কিংবা মাঝারি গরু সবকিছু কিন্তু রয়েছে। তো আমি এখন সরাসরি চলে যাবো চট্টগ্রামে আমাদের সহকর্মী নাজিমের কাছে, সেখানে আমরা জানতে চাইবো গরুর সর্বশেষ পরিস্থিতি, গরুর পশুর হাটের। চট্টগ্রামে কিন্তু জমজমাট গরুর বাজার চলছে। চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম নগর যতগুলো গরুর বাজার রয়েছে, আপনার সবগুলো গরুর বাজারে কিন্তু মূলত গতকাল থেকে জমজমাট গরুর বাজার বেচা কেনা চলছে। আমরা সকাল থেকে অনেকগুলো গরুর বাজার ঘুরে দেখেছি, সবগুলো গরুর বাজারে কিন্তু যে গরু কোরবানির গরুর বেচা কেনা, সেগুলো কিন্তু খুব ভালো বেচা কেনা হচ্ছে। তবে যেটা বিক্রেতারা যেটা বলছেন যে তারা গরুর দাম খুবই কম পাচ্ছেন, আর যারা ক্রেতারা রয়েছেন তারা যদি বলছেন যে গরুর দাম খুবই বেশি। কিন্তু আমরা যেটি বাজারে দেখেছি সেটি হচ্ছে যে আসলে ছোট গরু, যেগুলো ছোট গরুর দাম খুবই বেশি বলা যায়, কারণ ছোট গরুর মধ্যে এক একটা গরু 75 থেকে 80 পর্যন্ত 80,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু বিক্রেতার মাঝে একরকম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ চট্টগ্রামে যতগুলো গরুর বাজার হয়েছে সবগুলো গরুর বাজারে কিন্তু চট্টগ্রামের আশপাশের জেলা উপজেলার গরুর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, এইসব জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি গরু চট্টগ্রামে প্রবেশ করছে। চট্টগ্রামের সবগুলো উপজেলায় কিন্তু গতকালকে থেকে মূলত জমজমাট যে গরুর বেচাকেনা সেটি চলছে। গরুর পাশাপাশি কিন্তু এবার চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সেটি পটিয়া এলাকার মোট, যেটা কিন্তু মরুর যে ওট আছে সেটি কিন্তু এবার চট্টগ্রামে এসেছেন। পাশাপাশি ওটের পাশাপাশি ছাগল, দুম্বা থেকে শুরু করে অন্যান্য মহিষ, এসব কোরবানির পশু কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা গরুর বাজারে কোনো ধরনের প্রীতিকর কোনো ঘটনা বা টাকা চিন্তায় বা কোনো ধরনের ঘটনার খবর আমরা পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছেন, তারা গরুর বাজারে সার্বিক নিরাপত্তায় তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন পাশাপাশি সিভিলের পক্ষ থেকে কিন্তু গরুর বাজারের মধ্যে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গরুর বাজারের মধ্যে আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু তারা সাদা পোশাকে পুলিশের আগামী। আলাউদ্দিন এবং নাজিম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। দেখছেন সংবাদ সন্ধ্যা। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। জিয়া পরিবারকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি এবং ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তো সেই গণতান্ত্রিক সমাজ যেখানে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা
বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। দীর্ঘদিন পর দেশে নতুন করে করোনায় এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টার হিসেবে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং 3 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3 জন, করোনা থেকে সুস্থ হয়েছেন 3 জন আর মারা গেছেন 1 জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে মোট করোনার আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,739 জনে আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,500 জনে। করোনায় আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা 20,19,360 জন। এই ছিল এখনকার মতো সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।